আমি আজকে আলোচনা করব হচ্ছে লেখদূত। এটি লিখেছেন কালিদাস, মূল লেখক হচ্ছে কালিদাস, অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। ঠিক আছে। সাহিত্যের একটা প্রেমময়, অসাধারণ এবং আবেগ বা ইমোশন জড়িত যে একটা আমরা রচনা পাবো সেটি হচ্ছে মেঘদূত। ঠিক আছে, অনেক সুন্দর, পড়ে বললাম ভালো লাগে, যেহেতু এটা একটি সংস্কৃত ভাষায়, এটা মূল কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, পরবর্তীতে এটা অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। তাহলে মূল লেখক কে? মূল লেখক হলো কালিদাস, মূল লেখক হলো কালিদাস, আর অনুবাদক হচ্ছে বুদ্ধদেব বসু। এটার অনেকজন অনুবাদক রয়েছে, কিন্তু আমরা এখানে পাবো বুদ্ধদেব বসুকে। মেঘদূত, মেঘদূত কাব্য পরিচিতি, আমাদেরকে ফার্স্ট জানতে হবে কাব্য পরিচিতি। কাব্য পরিচিতি, এখন এই কাব্য পরিচিতি এখানে মেঘদূত, মেঘদূতের হচ্ছে সংস্কৃত নাম হচ্ছে মেঘদূতম। দূতম, হসন্তর উচ্চারণ হয় না, মেঘদূতম হবে। সংস্কৃত নাম কি? মেঘদূতম। কবি হচ্ছে কালিদাস এবং তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর সংস্কৃত সাহিত্যের প্রধান কবি। কালিদাস হচ্ছে সংস্কৃত সাহিত্যের প্রধান কবি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের প্রধান কবি কে? কালিদাস। কালিদাস। এবং রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্ন এর অন্যতম। 9 জন কবির মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। কোন রাজা, কোন রাজার সভাকবি ছিলেন হচ্ছে কালিদাস? রাজা বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের সভাকবি কয়জন ছিলেন? 9 জন। 9 জন। ঠিক আছে, এই 9 জনের মধ্যে কালিদাস হচ্ছে অন্যতম। এখন এটার হচ্ছে ছন্দ কি, মানে কোন ছন্দে মেঘদূত রচনা করা হয়েছে? ছন্দ হচ্ছে মন্দাক্রান্ত। ছন্দের নাম কি? মন্দাক্রান্ত। মন্দাক্রান্ত। আমি এতদিন ভাবছি এটা জাগার নাম। আমি এতদিন ভাবছি এটা জাগার নাম, এটা থেকে যে ছন্দ। মন্দাক্রান্তা, ক্রান্তা ক্রান্তা, ক্রান্ত না ক্রান্তা। মন্দাক্রান্তা ছন্দে রচিত। এগুলোর মূল চরিত্র হচ্ছে যক্ষ, যক্ষপ্রিয়া এবং মেঘ। কারা মূল চরিত্র? মূল চরিত্র হচ্ছে যক্ষ, যক্ষপ্রিয়া, মেঘ। জয়ন্তী দেবী, আপনাদের কি এরকম কোন ধর্মীয় বিষয় আছে? না, এগুলো তো কাল্পনিক গল্প। আচ্ছা আচ্ছা, আপনাদের নাই তাই না? মানে আপনাদের পৌরাণিক কিছু বিষয় আমরা এখানে পাবো। হ্যাঁ, সম্পৃক্ততা রয়েছে কিছুটা হলেও। দেখেন এখানে নায়ক হচ্ছে কে? যক্ষ, আর নায়কের হচ্ছে নায়িকা যক্ষপ্রিয়া, তার নাম কিন্তু যক্ষপ্রিয়া। ওকে, আর মেঘ হচ্ছে দূত, চিঠি আদান প্রদান করার দূত, মানে ঘটক বলা যায় আঞ্চলিক ভাষায়। তো কাব্যের কেন্দ্রীয় চরিত্র ও বিরোহী নায়ক এই যক্ষ। যক্ষ হচ্ছে একজন বিরোহী নায়ক। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিরোহী নায়ক লেখা আছে, বিরোহী তো বুঝেনি তাই না? খুব দুঃখ তার, এই জন্য বিরোহী বলা হচ্ছে, সবসময় খুবই দুঃখে থাকে। যক্ষপ্রিয়, যক্ষপ্রিয়া হচ্ছে যক্ষের স্ত্রী। এই যে যক্ষ নায়ক, সেই নায়কের স্ত্রী যক্ষপ্রিয়া, যার কাছে বার্তা পাঠানোর জন্য ব্যাকুলতা থেকে কাব্যের সৃষ্টি। বুঝতে পারছেন? এরপর মেঘ, মেঘ হচ্ছে যক্ষের দূত হিসেবে কল্পিত চরিত্র। আমরা এখানে কাব্যের গঠন ও শ্লোক সংখ্যা পাবো। এখানে কাব্যটাকে 2টি খণ্ডে ভাগ করা হয়েছে এবং কোনটিতে কতটি শ্লোক সংখ্যা রয়েছে এবং কোনটির কোন বিষয়বস্তু কি আমরা এটা জানবো। তো মেঘদূত কাব্যটি মূলত 2টি খণ্ডে বিভক্ত। এতে মোট শ্লোকের সংখ্যা হচ্ছে 118টি। কতটি আমরা এখানে পাবো? শ্লোক হচ্ছে 18টি পাবো এবং খণ্ড পাবো হচ্ছে 2টি। খণ্ডের নাম, খণ্ডের প্রথম নাম হচ্ছে আমরা এখানে পাচ্ছি 1 নম্বর পাচ্ছি হচ্ছে পূর্ব মেঘ। ওকে, এখানে শ্লোক সংখ্যা 64টি। এটার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে রামগিরি থেকে অলকা পর্যন্ত মেঘের যাত্রাপথ ও প্রকৃতি বর্ণনা। এখানকার বিষয়বস্তু কি? রামগিরি হচ্ছে একটা জায়গা এবং সেই জায়গা থেকে হচ্ছে
এই জায়গা থেকে এই যে অলকা, সুন্দর নাম তাই না? এই দুইটা জায়গার মধ্যে মানে রামগিরি থেকে মেঘ যখন হচ্ছে অলকাতে পৌঁছাচ্ছে, সে যাত্রাপথের এবং প্রকৃতির বিবরণ আমরা এখানে পাবো। এরপর হচ্ছে উত্তর মেঘ, দ্বিতীয় খণ্ডের নাম উত্তর মেঘ। এই উত্তর মেঘ হচ্ছে, এখানে শ্লোক সংখ্যা হচ্ছে 54টি। এখানকার বিষয়বস্তু কি? এখানকার বিষয়বস্তু হচ্ছে অলকাপুরীর ঐশ্বর্য, মানে অলকাপুরীর যে সৌন্দর্য এবং বিরোহী প্রিয়ার বর্ণনা ও যক্ষের বার্তা। এখানকার নায়কে বিরোহী এবং নায়িকাও বিরোহী, দুজনেরই অনেক দুঃখ। বুঝতে পেরেছেন? এটা সংক্ষিপ্ত সারমর্ম। পুরো কাব্যগ্রন্থটা মিলে আসলে সংক্ষিপ্ত সারমর্মটা কি বোঝাচ্ছে এখানে? সংক্ষিপ্ত সারমর্ম হচ্ছে কর্তব্য কাজে অবহেলার দায়ে কুবের কর্তৃক নির্বাসিত এক যক্ষ আষাঢ়ের প্রথম দিনে মেঘকে দেখে তার প্রিয়তমা পত্নীর কাছে বিরহের বার্তা পাঠানোর অনুরোধ জানায়। এই বিরহ গাথায় মেঘদূত কাব্যের মূল ভিত্তি। কি বলেন দেখি? ম্যাম এখানে কুবেরটা কে? হুম, কুবেরটা কে? কুবের ওটা কি হচ্ছে, ওখানে রাজা? কুবের হচ্ছে রাজা, কুবের রাজা। তো কর্তব্য কাজে অবহেলার দায়ে কুবের কর্তৃক নির্বাসিত এক যক্ষ, আমরা এখানে যক্ষকে নায়ক, যিনি নায়ক তিনি হচ্ছে, তার নাম যক্ষ। সেই যক্ষ হচ্ছে আষাঢ়ের প্রথম দিন মেঘকে দেখে তার প্রিয়তমা পত্নীর কাছে বিরহের বার্তা পাঠানোর অনুরোধ জানায় এবং এই বিরহ গাথায় মেঘদূত কাব্যের মূল ভিত্তি। তো এই যে কালিদাস যে মেঘদূত কাব্য রচনা করেছেন না, তিনি এখানে প্রাকৃতিক যে শিল্প শৈল্প এবং যে সৌন্দর্য এবং ঐশ্বর্য যে তিনি এখানে ব্যাখ্যা করেছেন, এর জন্য আসলে তিনি এখানে একটু বিখ্যাত। বুঝতে পারছেন? তার ঊর্ধ্বে গিয়ে কেউ এভাবে হচ্ছে সাহিত্যকে ব্যাখ্যা করতে পারে নাই শিল্প সৌন্দর্য দিয়ে। বুঝতে পারছেন? সংস্কৃত ভাষায় তিনি এটা রচনা করেছেন এবং এত সুন্দর করে, এত স্মুথলি, এত পিসফুলি এগুলোকে রচনা করেছেন, যেটা পড়লেই আমরা এক প্রকার বিমোহিত হয়ে যাই। ওকে, এজন্য হচ্ছে তাকে মহাকাব্যিক বলা হয়। তো আমরা এখানে কাহিনী সংক্ষেপ হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছি, একটি শ্লোক ও পর্বের আকারে আর একটি হচ্ছে গদ্যের আকারে, মানে গল্পের আকারে, যার যেটা সুবিধা। এটা যেহেতু সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য, এজন্য অনেকের জন্য এটা কঠিন হতে পারে, অনেকে মনে করে এটা অনেক কঠিন। আমি চেষ্টা করছি যে একটু সহজভাবে উপস্থাপন করার জন্য, কিন্তু এটা এত সুন্দর একটা কাব্যগ্রন্থ, আপনারা যখন এটা পড়বেন না তখন দেখবেন যে আসলে আপনাদেরকে মুগ্ধ করবে। বিষয়গুলোকে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যেটা পড়লেই এটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মুগ্ধতা চলে আসে। সংস্কৃত ভাষায় হওয়ার কারণে একটু কঠিন লাগে, বাট এটার মূল ভাব, এটার গভীর অর্থগুলো অনেক সুন্দর সুন্দর। তো মেঘদূত হচ্ছে এক বিরোহী আত্মার মহাকাব্যিক পর্যা। বুঝতে পারছেন? আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা দেখেই মনে হচ্ছে সুন্দর, তাই না? এটা আমরা পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি, একটা মেঘের ছবি দেখতে পাচ্ছি, এখানে এটা আমরা চিত্রটা হচ্ছে আমাদের মানে কৃষ্ণকে বোঝাচ্ছে, ওনার হ্যাঁ মন খারাপ বসে আছে এরকম। হ্যাঁ, এটা সুন্দর একটা চিত্র। এখানে দেখা যাচ্ছে রামগিরি পর্বত ও মেঘদূত। বুঝতে পারছেন? আমরা এখানে যে রামগিরি পর্বতের কথা, স্থানের কথা পেয়েছি, সেই রামগিরি পর্বত এবং হচ্ছে মেঘদূত, মানে এটা তো আসলে এআই দিয়ে জেনারেট করা। কারণ হচ্ছে মানে এখানকার কালিদাস, তিনি তো আসলে তার কল্পনা থেকে এটা রচনা করেছেন। তো তার কল্পনার দিক চিন্তা করে এআই দিয়ে এটা তৈরি করা হয়েছে যে এটা দৃশ্যটা কিরকম হতে পারে, তিনি যে দৃশ্যটা এখানে উপস্থাপন করতে চেয়েছেন সেটা আসলে কতটা ঐশ্বর্যিক হতে পারে, কতটা সৌন্দর্য মাধুর্যপূর্ণ হতে পারে, সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। মানে এটাই যে বাস্তব চিত্র তা কিন্তু না, এটা হচ্ছে একটা এআই দিয়ে বানানো চিত্র এবং সেখানে হচ্ছে তার বর্ণনা অনুযায়ী এই চিত্রটা বানানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রামগিরি পর্বত, এই যে পর্বত, এটা হচ্ছে রামগিরি পর্বত, রামগিরি পর্বতের উপরে মন্দির রয়েছে এবং এখানে আমরা মেঘদূতকে বসে থাকতে দেখতেছি, যে মেঘদূত এখানে খুব মন খারাপ করে বসে আছে। আম, এখানে আমরা মেঘকে দেখতে পাচ্ছি, এই যে মেঘ, মেঘ হচ্ছে রামগিরি পর্বত থেকে যাচ্ছে অলকাপুরীতে এবং তাকে দেখে হচ্ছে তার দুঃখ প্রকাশ করতেছিল।
কারণ সে হচ্ছে মেঘকে তার স্ত্রীকে পাঠানোর জন্য সে সন্দেশ পাঠাইতে চাচ্ছিল। সেই পাঠানোর জন্য হচ্ছে বার্তাবাহক হিসেবে তিনি মেঘকে প্রস্তাব দিচ্ছিলেন আর কি। বুঝতে পেরেছেন? তো এখানে এই ছবিটা আমরা দেখে বুঝতে পারতেছি যে আসলে রামগিরি পর্বত কতটা সুন্দর এবং দৃশ্যের যে বর্ণনা সেটা অনুযায়ী কিন্তু আমরা সুন্দর একটা এখানে বিষয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা কাহিনীতে চলে আসবো। তো স্বর্গপুরী অলকার অধিপতি। তো প্রথমে যক্ষ কিন্তু স্বর্গে অবস্থান করেছে, সে কিন্তু স্বর্গেতে অবস্থান, তার যক্ষের অবস্থান কিন্তু স্বর্গতে, এবং যক্ষের সাথে যক্ষ প্রিয়ও কিন্তু স্বর্গতেই থাকে, ওরা দুজন একই সাথে ছিল। এরপর এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। কিভাবে আলাদা করে দেওয়া হয়েছে আমরা সেটা পাবো এখানে। তো স্বর্গপুরী অলকার অধিপতি কুবের। তো স্বর্গের যে অধিপতি মানে রাজা, সে রাজা হচ্ছে কুবের। রাজাকে, স্বর্গের রাজাকে, কুবের। হুম, কুবের। ঠিক আছে, তো কুবেরের সেবায় নিয়োজিত ছিল এক যক্ষ। কুবেরের সেবায় কে নিয়োজিত ছিল? এই যক্ষ কুবেরের সেবায় নিয়োজিত ছিল। তার প্রধান কাজ ছিল কুবেরের উপাসনার জন্য প্রতিদিন মানস সরোবর থেকে স্বর্ণপদ্ম চয়ন করে আনা। তার কাজ কি বলেন তো? হুম, কুবেরের উপাসনার জন্য প্রতিদিন মানস সরোবর থেকে স্বর্ণপদ্ম চয়ন করে আনা। কাজ কি বলেন? কোন সরোবর? মানুষের থেকে স্বর্ণপদ্ম চয়ন। হুম, কোন সরোবর থেকে স্বর্ণপদ্ম চয়ন করা? মানুষ। মানস সরোবর থেকে। মানস সরোবর থেকে কি পদ্ম চয়ন করা তার কাজ ছিল? স্বর্ণপদ্ম। Yes. কিন্তু নবপরিণীতা পত্নীর প্রেমে আত্মহারা যক্ষ তার দায়িত্ব পালনে অবহেলা করে। কুবের নতুন বিয়ে করছে, বিয়ে করার কারণে সরি কুবের না, যক্ষ। যক্ষ নতুন বিয়ে করছে, এখন তার স্ত্রীর প্রতি তো তার উইকনেস, দুর্বলতা, আলাদা একটা তার যে ভালোবাসা। প্রেম, হ্যাঁ, আলাদা একটা ভালোবাসা। এখন সে বিয়ে করার পরে তো এখন তার মানে তার যে পত্নী, সেই পত্নী প্রেমে তিনি আত্মহারা হয়ে গেছে। বুঝতে পারছেন? এত ভালোবাসা, তো এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? নতুন বিয়ে করবে মানুষ, করার পরে তো একটা দুইটা মানুষ যখন একসাথে হবে তো ব্যাপারই অন্যরকম, এটাই স্বাভাবিক। কুবেরের উচিত ছিল যক্ষকে ছুটি দেওয়া, তাই না? কিন্তু কুবের সেটা করেনি। না করার কারণে হচ্ছে এদিকে যক্ষ তো হচ্ছে তার পতির প্রতি যে তার প্রেম এবং ভালোবাসা, এটা কিন্তু অনেক সুন্দর ব্যাপার যে তার পত্নীর প্রতি যে তার যে এত প্রেম, এত যে আবেগ ব্যাপারটা কাজ করতেছে, এটা খুবই মানে আমাকে বরং এটা ভালোই লাগছে, মুগ্ধ করছে বিষয়টা। তো একদিন সে রাত থাকতে ফুল না তুলে আগের দিনের বাসি ফুল সাজিয়ে রাখে। মানে কুবের মূলত সকালবেলা হচ্ছে উপাসনায়, তার হচ্ছে মন্দিরে সে ফুলগুলোকে সাজিয়ে রাখে। তার একটাই কাজ যে সে হচ্ছে মানস সরোবর থেকে স্বর্ণপদ্মগুলো নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে সকালবেলা করে সে সাজাবে। কিন্তু সে একদিন কাজের মধ্যে ফাঁকি দেয়, কারণ সে নববিবাহিত, এটা নব দম্পতি, সে তার যক্ষ। এখন তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, যে প্রেম, সে এখন স্ত্রীর সাথে সময় কাটাবে না এখানে তার দায়িত্ব পালন করবে? বলেন দেখি। এজন্য কি করছে যক্ষ? যক্ষ হচ্ছে একদিন সে তার পূবের মানে একদিন বাসি ফুলগুলো সে সেখানে সাজিয়ে দিয়েছে। যে একদিন সে রাত থাকতে ফুল না তুলে আগের দিনের বাসি ফুল সাজিয়ে রাখে, যা কুবেরের পূজায় বিঘ্ন ঘটায়। তো যক্ষ মনে করছে যে ফুল যদি আমি আগের দিনকার গুলো সাজিয়ে দেই কি এমন সমস্যা হবে? হুম, কোনো সমস্যা হওয়ার কথা না, যক্ষের মনে হয়েছে। কিন্তু কুবের তো অনেক ধুরন্ধর, চালাক, এবং যেহেতু সে উপাসনালয় ইয়ে করে পূজা করে, হুম, উপাসনার কাজ করে, তো তার জন্য কিছু আধ্যাত্মিক অলৌকিক ব্যাপার ছিল, যার কারণে সে বুঝতে পারে যে যক্ষ হচ্ছে সে পবিত্র ফুল নিয়ে না আসে, সে বাসি ফুল সেখানে হচ্ছে সাজিয়ে দিয়েছে, এজন্য তার পূজা হচ্ছে বিঘ্ন হয়। তো মতান্তরে যক্ষের অসতর্কতায় হাতির পাল কুবেরের নন্দনকানন তছনছ করে দেয়। বুঝতে পারছেন? তার উপাসনালয় যখন হচ্ছে তার পূজাতে
বিঘ্ন হয় তখন হচ্ছে যক্ষের যে এই অসতর্কতা, এই অসতর্কতার জন্য হচ্ছে হাতির পাল কুবেরের যে নন্দনকানন ছিল সেটাকে তছনছ করে দেয়, কারণ তার পূজাতে হচ্ছে সন্তুষ্ট হয় না তার উপাসনালয়ের বিষয়বস্তুগুলো। ওকে, এই অপরাধে কুবের তাকে অভিশাপ দেন যে যার মোহে সে অন্ধ হয়ে আছে সেই প্রিয়ার থেকে তাকে 1 বছর দূরে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এবার বুঝে আপু সেম কাহিনী কালকেতু উপন্যাসের মধ্যে ছিল। কুকুরের পূজার সময় যখন ফুলে যখন হ্যাঁ, ওটা একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম। প্রায় সেম, কাছাকাছি। হ্যাঁ, কালকেতু তো হচ্ছে তাকে স্বর্গ থেকে মর্তে পাঠানো হয়। হুম, কালকেতু ব্যাদ ছিল, এবং কালকেতুর সাথে ফুল্লরার কিন্তু এখানে দাম্পত্য সম্পর্ক খারাপ ছিল না, ভালো ছিল। আর এখানে কিন্তু তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কুবের খুব নিষ্ঠুর, এটি ঠিক করে নাই। যক্ষকে ছুটি দেওয়া উচিত ছিল, সেখানে যক্ষকে ছুটি না দিয়েও হচ্ছে তাকে কি করছে, তাকে দিয়ে কাজ করাইতে চেয়েছে, এবং যক্ষ একটু অবহেলা করছে বিধায় তাকে কি করে দেওয়া হলো, অভিশাপ দেওয়া হলো। তো যার মোহে সে অন্ধ হয়ে আছে সেই প্রিয়ার থেকে তাকে 1 বছর দূরে থাকতে হবে। যক্ষের দিব্য শক্তি লুপ্ত হয় এবং সে বিন্দু পর্বতের নির্জন রামগিরি আশ্রমে নির্বাসিত হয়। বুঝতে পেরেছেন? তো যক্ষের যে একটা দিব্য শক্তি ছিল, সেই দিব্য শক্তি মানে তার যে দিব্য শক্তি বলতে যক্ষ তো স্বর্গের একটা দেব ছিল, সে স্বর্গের দেব হওয়ার কারণে তাকে তার কিছু দিব্য শক্তি ছিল, সেই দিব্য শক্তিগুলোকে তাকে লুপ্ত করে দেওয়ার পরে তাকে হচ্ছে রামগিরি পর্বতে পাঠানো হয় মানস রূপে। সে তখন মানবিক রূপে রামগিরি পর্বতে চলে আসে, আশ্রিত হয় সেখানে। তো কবির ভাষায় সেই সুকরুণ মুহূর্ত এখানে বলা হয়েছে। এটা তো খুবই কঠিন ব্যাপার, তাই না? সংস্কৃত ভাষা। কশচিৎ কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত সাপের সাপে না নাতংস্ত গমি গমিতম গমি তমহিমা বর্ষ ভোগ্যেন ভর্তু। আপু আর পড়িয়ে না, যক্ষস দাঁত ভাঙে চক্রে, যাবে। হ্যাঁ, যক্ষস চক্রে জনকতা নয়া নয়া স্নান পুণ্য দকেশু স্নিগ্ধ ছায়াতরুষু বতংসি রামগিরিজা শ্রমেষু। মানে আমরা এতক্ষণে এখানে এই ব্যাখ্যাটুকু পড়লাম না, যে সে কি কি কাজ করেছে যার কারণে তাকে হচ্ছে রামগিরিতে হচ্ছে আশ্রয় দেওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, সেটাই কিন্তু এখানে সংস্কৃত ভাষায় উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছেন? আপনাদের কিন্তু যখন আপনি লিখতে যাবেন না তখন আপনাদের এই পংক্তিগুলো লিখতে হবে, লিখলে ভালো নম্বর পাবেন। তো এখানে রামগিরি শান্ত পরিবেশ আর জনহীনতা যক্ষের বিরহকে আরো উস্কে দেয়। সীতা দেবীর স্নানে পবিত্র হওয়া সেই আশ্রমে যক্ষ 8টি মাস অত্যন্ত কষ্টে অতিবাহিত করে। রামের সীতা, এই সীতা কিন্তু রামগিরি পর্বতে তিনি ছিল, এবং তার স্নানের জন্য রামগিরি পর্বত পবিত্র হয়। বুঝতে পেরেছেন? সেখানে সে 8 মাস ছিল, এবং রামগিরি পর্বত হচ্ছে খুবই শান্ত পরিবেশ এবং জনহীনতা। আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই শান্ত একটা পরিবেশ বোঝা যাচ্ছে, জনহীনতা, মানুষজন নাই, একা একা বসে আছে। তো একটা পিন পতন নীরবতার কারণে, একটা শুনশান পরিবেশ পাওয়ার কারণে তার হচ্ছে বিরহ আরো দ্বিগুণ হয়ে যায়। বুঝতে পারছেন? সেই সময় আবার চলতেছে বর্ষা, বর্ষাকাল কিন্তু এমনিতেই আসলে আমাদের একটু মন বিষণ্ণ থাকে। বিশেষ করে আমার দেখা যায় 7 থেকে 8 দিন যখন টানা বৃষ্টি হয় তখন আমার আসলে আর কিছু ভালোই লাগে না, মনে হয় যে এত বৃষ্টি কেন হচ্ছে, কেমন একটা বিষণ্ণতা বিষণ্ণতা কাজ করে। তো এরকম সুইজারল্যান্ডে আছে, এরপর হচ্ছে ইন্দোনেশিয়ায় আছে যে মানে ওদের তো ওইদিকে খুবই শীত থাকে, শীত প্রধান দেশগুলোতে মানুষজন সুইসাইড করে, মানে অত্যাধিক পরিমাণে সুইসাইড করে। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে তারা বিষণ্ণতায় সুইসাইড করে। খুবই শীত, শীতে তারা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে পারে না, জন্য বিষণ্ণতা কাজ করে এবং ডিপ্রেসড হয়,
হওয়ার কারণে তারা আত্মহত্যা করে। তো দীর্ঘ ৮ মাস বিরহের পর যখন আষাঢ়ের প্রথম দিন এলো, তখন আকাশের নীলিমায় দেখা দিল একখণ্ড সজল কৃষ্ণ মেঘ। সেই মেঘকে দেখে যক্ষের মনে হলো যেন যেন এক মদমত্ত হস্তি পর্বতের ঢালে খেলা করছে। বিরহে উন্মাদপ্রায় যক্ষ হিতাহিত জ্ঞান হারিয়ে মেঘকেই তার দূত হিসেবে কল্পনা করলো। সে জানতো মেঘ অচেতন বস্তু, ধোঁয়া, আলো, জল আর বাতাসের সংমিশ্রণ। কিন্তু প্রেমের আবেগ তাকে দিয়ে মেঘের বন্ধনা করালো। মানে যক্ষ তার প্রেমিকার জন্য হুম তার পত্নীর জন্য এতটাই বিরহে দুঃখ পাচ্ছিল যে সে মেঘ যে একটা অচেতন বস্তু সেটাও সে ভুলে গেছে। মানে এত পরিমাণে ভালোবাসা, বুঝতে পারছেন? কি কষ্টে আছে বেচারা, বলা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। তো এরপর এখানে সংস্কৃত ভাষায় আরো কিছু আমরা পাবো, চরম, এগুলো আপনারা পড়ে নিয়ে। আপু এগুলো তো উচ্চারণই করা যায় না, কেন লেখা উচ্চারণ করা যাবে না? এই যে উচ্চারণ আমি ওইটা পড়লাম না, এখানে দেখেন কি বলছে, আম, তস তস্মিন্ন দ্রৈ কতি কতিচিত বলাব্রি প্রযুক্ত স কামে নিতামাশান কবলয় ভ্রং শরিক্র প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ মালিষ্ঠ সানুম বপ্রক্রিয়া পরিণত গজ প্রেক্ষণীয়ম দর্দশ, মানে দাঁত ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা। সংস্কৃত ভাষা একটু কঠিন, বুঝতে পারছেন? এখন আমরা হচ্ছে পূর্ব মেঘে যাব, যেহেতু এখানে খণ্ডটা দুইটি খণ্ডে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্ব মেঘ আর একটি হচ্ছে উত্তর মেঘ। ঠিক আছে, আমরা পূর্ব মেঘের কাহিনী পড়বো। এখানে পূর্ব মেঘ কি বলা হচ্ছে? পূর্ব মেঘ হচ্ছে ভারতের এক অনুপম মানচিত্র। ভারতের এক অনুপম মানচিত্র হচ্ছে পূর্ব মেঘ। তো কাব্যের প্রথম অংশ পূর্ব মেঘে যক্ষ মেঘকে রামগিরি থেকে অলকা পর্যন্ত যাত্রাপথের বিস্তৃত বিবরণ দেয়। যক্ষ হচ্ছে মেঘকে বলতেছে তুমি রামগিরি থেকে অলকা পর্যন্ত কিভাবে যাবা সেটার হচ্ছে বিস্তৃত বিবরণ দিচ্ছে। যক্ষ মেঘকে বলে যে তার যাত্রাপথ হবে অত্যন্ত আকর্ষণীয়। মেঘ যখন আকাশ পথে উড়বে তখন বলাকা বা বক পাখিরা তাকে অনুসরণ করবে। মেঘকে যেতে হবে উত্তর দিকে, পথে পড়বে মালের মালভূমি, যেখানে সদ্য কর্ষিত মাটির সোদা গন্ধে বাতাস ম ম করবে। কি সুন্দর। এরপর যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের এক ঝলক। এখানে আবার আমরা সংস্কৃত ভাষায় কিন্তু কিছু পঙ্ক্তিতে পাবো। তো এরপর মেঘের চোখে পড়ে বিন্দু পর্বত, যেখানে নর্মদা নদী এঁকে বেঁকে বয়ে চলেছে। মেঘ যখন বিদিশা নগরীতে পৌঁছাবে তখন বেত্রবতী নদীর শীতল জল পান করে সে তৃপ্ত হবে। কালিদাস এখানে উজ্জয়িনী নগরীর মহিমা বর্ণনা করতে গিয়ে আত্মহারা হয়ে পড়েন। সেখানে মহাকালের মন্দিরে সন্ধ্যারতির সময় মেঘের গম্ভীর গর্জন যেন বাদ্যযন্ত্রের কাজ করে। এরপর মেঘ কুরুক্ষেত্র পেরিয়ে হিমালয়ের দিকে এগোবে। প্রতিটি পাহাড়, নদী আর বনকে কবি একটি সজীব সত্তা হিসেবে ফুটিয়ে তুলেছেন। তো এখানে হচ্ছে পর্বত শৈলের সৌন্দর্য। ঠিক আছে, আমরা এখানে দেখতে আপু পাচ্ছি। আর 3 মিনিট আছে। হুম এই যে এখানে পর্বত, যে পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, সে পর্বতগুলো দেখতে এরকম হয়তো। বেত্রবতী কি আপু সৌন্দর্য, ঠিক আছে, এখানে চিত্র দেওয়া হয়েছে জি আপু যে এত সুন্দর। হুম হুম আপু আমার কাছে আমার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করছিল সাজেশনের কথা। হুম তো আপনি 9টা সাজেশন কত টাকা নেবেন ওইটা একটু জানতে চেয়েছে। আমাদের এখানে যদি আলাদা করে একটা বিষয় নিতে যায় তাহলে সেক্ষেত্রে 80 টাকা চার্জ করা হয়, আর যদি সবগুলো একই সাথে নিতে যায় তাহলে সেক্ষেত্রে 300 টাকা ধরা হয়। বুঝতে আচ্ছা পেরেছেন? জি দেখেন, এরপর আমরা পাবো এখানে হচ্ছে উত্তর মেঘ। উত্তর মেঘ হচ্ছে অলকাপুরীর স্বর্গীয় ঐশ্বর্য।
এখন উত্তর মেঘে আমরা পাচ্ছি অলকাপুরীর যে স্বর্গীয় ঐশ্বর্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর মেঘগুলো স্বর্ণের মতো দেখা যাচ্ছে, তাই না? কি সুন্দর আলোকিত হয়েছে। এটা একটা পর্বতশৈলীর সৌন্দর্য, পর্বতের সৌন্দর্য, যেখানে যক্ষ এই পর্বতের বর্ণনা দিচ্ছেন মেঘকে, যে তুমি এভাবে এভাবে যাবা, এভাবে এভাবে রামগিরি থেকে অলকাপুরীতে যাবা। ওকে, তো যাত্রাপথের বর্ণনা শেষে মেঘ পৌঁছায় কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত কুবেরের নগরী অলকায়। কুবেরের নগরী কোনটি? অলকা, তাই না? এখানে শুরু হয় উত্তর মেঘ। অলকার বর্ণনা দিতে গিয়ে কালিদাস দেখিয়েছেন সেখানে মানুষ ও প্রকৃতির এক অপার্থিব সহাবস্থা। মানুষ আর হচ্ছে প্রকৃতি একই সাথে অবস্থান করে। সেখানে কল্পবৃক্ষ আছে যা নারীদের সমস্ত অলংকার আর প্রসাধন যোগায়। গাছ থেকে হচ্ছে নারীদের অলংকার এবং প্রসাধনের যে জিনিসগুলো সেগুলো যোগায় হচ্ছে কল্পবৃক্ষ। তো এখানে আবার আমরা সেই অলৌকিক সৌন্দর্যের বর্ণনা এখানে দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায়, পড়ে নেবেন।